সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টটি পেশ করা হয়েছে আমাদের একদম উচ্চ পর্যায়ে এবং যে 12 জন সদস্য তাদের প্রধান যিনি কমিশন প্রধান সহ সেটি প্রদান করেছেন এবং এখন কিন্তু সবাই সব জায়গাতে সেটি আলোচিত রয়েছে। এই স্বাস্থ্য সংস্কার এই ব্যাপারটি কিন্তু সবার ভীষণভাবে প্রত্যাশিত একটি জায়গা। আমরা জানি যে 5ই আগস্টের পর যে প্রেক্ষাপটের যে পরিবর্তন তার মধ্যে অন্যতম একটি চাহিদা ছিল দেশের যে মৌলিক অধিকারগুলো ছিল নাগরিকদের তার মধ্যে স্বাস্থ্য এবং এটিকে পুনর্নির্মাণ করা এবং মানুষের কাছে দোরগোড়ায় স্বাস্থ্যকে পৌঁছে দেয়া। কিন্তু স্বাধীনতা 54 বছর পরেও আমাদের অনেকগুলো অর্জন থাকলেও ইউনিভার্সাল হেলথ কাভারেজের খুব কাছাকাছি কিন্তু আমরা যেতে পারিনি। তাই স্বাস্থ্য সংস্কার কমিশনের এই রিপোর্টটি ভীষণভাবে আলোচিত হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে এবং তাদের যে সুপারিশগুলো রয়েছে সেটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা এবং আমরা বলবো যে পজিটিভ এবং নেগেটিভ সব উভয় ধরনের সমালোচনা রয়েছে। আমি সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা আসতে চাই এবং কেমন হলো স্বাস্থ্য খাতের সংস্কারের সুপারিশসমূহ এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন প্রফেসর ডক্টর মোজাহিরুল হক, সদস্য জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশন, সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া এবং সাবেক সিনিয়র অ্যাডভাইজার ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক সিনিয়র হেলথ স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর জিয়া, আমি প্রফেসর মোজাহিদের কাছে যাওয়ার আগে আপনার কাছেই শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আপনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং দলীয় একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। স্বাস্থ্য নিয়ে আপনাদের যে ম্যান্ডেট বা চিন্তাভাবনাটি ছিল, যে ম্যানিফেস্টেশন ছিল, তার সাথে এই সুপারিশসমূহের কেমন ধরনের প্রতিফলন আপনারা খুঁজে পাচ্ছেন বা এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। প্রথমেই আমি স্বাস্থ্য সংস্কার কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই বিশাল একটা কর্মযজ্ঞ সম্বোধন করার জন্য। আপনারা জানেন যে গত 14 বছরে এবং তার আগে থেকেই স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়মের জন্য স্বাস্থ্য খাতের যতগুলো ইনস্টিটিউশন আছে সেগুলো অনেকাংশে অকার্যকর এবং আমরা কোভিডের সময় দেখেছি যে স্বাস্থ্য খাত কীভাবে আমাদের ধসে পড়েছে। আমাদের একটা বড় প্রত্যাশা ছিল যে স্বাস্থ্য অন্তত কোভিডের পরে স্বাস্থ্য সেক্টরে ভালো কাজ হবে, এখানে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে পারবে, কিন্তু বিভিন্ন কারণে সেগুলো হয় নাই। তো 5ই আগস্ট আমাদের একটা সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এবং স্বাস্থ্য কমিশন ওনারা যে একটা বিশাল কর্ম সম্পাদন করেছে এই জন্য আমার মনে হয় যে আমাদের একটা বড় ধন্যবাদ জ্ঞাপন করা দরকার। আপনারা জানেন যে বিএনপি 5ই আগস্টের পর থেকে বা অনেক আগে থেকেই 2022 সালে বিএনপির প্রথম 31 দফার একটা ফ্রেমওয়ার্ক জাতির সামনে তুলে ধরেছে এবং সেখানে 26 নাম্বার পয়েন্ট হলো স্বাস্থ্যের উপরে। এখানে কয়েকটা মৌলিক ব্যাপার আছে যেটা বিএনপি উপরে তুলে ধরছে। একটা হলো যে আমরা চাই না যে চিকিৎসা সেবা না পেয়ে কেউ মৃত্যুবরণ করুক, আমরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। আমরা চাই স্বাস্থ্য খাতে বাজেট জিডিপি অন্তত 5% হোক, এখন যেটা 2%-এরও নিচে, অন্তত 5% হোক। আমরা চাই প্রত্যেকটা পরিবার না প্রত্যেকটা ব্যক্তির একটা করে ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড থাকবে যার মাধ্যমে ব্যক্তিটি প্রত্যেকটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে। তো এগুলো যদি আমরা দেখি তো মোটামুটি এই প্রত্যেকটা পয়েন্টে আমার মনে হয় যে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্ট সেখানে কম বেশি প্রতিফলিত হয়েছে। যদিও আমি পরে আলোচনা করব এই কমিশনের রিপোর্টে প্রাইমারি হেলথ কেয়ারকে মনে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যদিও আমরা জানি যে প্রাইমারি হেলথ কেয়ারে আমাদের সাফল্যও বেশি, আমাদের ইন্ডিকেটরগুলো খুব ভালো। আমরা যেখানে বেশি স্ট্রাগল করছি সেটা আসলে মূলত সেকেন্ডারি এবং টার্সিয়ারি এবং স্পেশালাইজ কেয়ার। এখানে আমরা জাতি হিসাবে সবচেয়ে বেশি স্ট্রাগল করছি, আমাদের জনসংখ্যার বিশাল একটা অংশ বাইরে চলে যাচ্ছে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। তো সেই জায়গাটা আসলে আরও কীভাবে মজবুত করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনায় পরে আসবো। না, অবশ্যই আমরা আরও আলোচনায় আসবো নিশ্চয়ই। আমি প্রফেসর ডক্টর মোজাহিরুল হক আপনার কাছে আছি স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য হিসেবে। আপনার দীর্ঘ 4.5 মাসের উপরে কাজ করেছেন, প্রতিদিন
প্রায় অনেক সময় নিয়ে কাজ করেছেন যার যার জায়গা থেকে, এবং আমি যতদূর জানি আপনি স্বাস্থ্য, জনবলের শিক্ষা এবং প্রশিক্ষণ এই জায়গাটির উপর আরও বেশি গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে যেহেতু আপনি ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। আসলে সব জায়গার পেছনে যে জায়গাটি কাজ করে সেটা হচ্ছে দক্ষ জনবল, যারা আসলে এই সিস্টেমের মধ্যে কাজ করবে, এবং সেটি এই বাংলাদেশ থেকেই, এই দেশের থেকেই তৈরি হতে হবে। এই দক্ষ জনবল এবং শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাদের যে রিকমেন্ডেশন বা সুপারিশগুলো রয়েছে সেটি যদি আমাদেরকে একটু বলতেন, কি কি ধরনের পরিবর্তন চেয়েছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা গাড়ি যখন আপনি চালান তখন আপনি চালক হিসাবে থাকেন। সুতরাং একটা স্বাস্থ্য ব্যবস্থা সেটা যদি সঠিকভাবে চালাতে হয় তাহলে সেটার জন্য যে একজন ড্রাইভার দরকার তারা হলো স্বাস্থ্য জনবল। সেটা ডাক্তার থেকে শুরু করে নিম্ন পর্যায়ের একজন প্যারামেডিক্সও হতে পারে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে থেকে প্রায় 18 বছর আগে আমি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছিলাম এবং মানব সম্পদটাই আমি দেখতাম, তো সেই সময়ে 11টা দেশ মিলে একটা স্বাস্থ্য জনসম্পদ তৈরি করার জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছিল। তো আমাদের এই অঞ্চলের 11টা দেশ প্লাস বাইরেরও ছিলেন 2-1টা দেশের যাদের এটাতে অভিজ্ঞতা আছে। তো ওই স্ট্র্যাটেজিক প্ল্যানটা কিভাবে তৈরি করতে হবে সেইটার জন্য আমরা একটা ম্যানুয়াল তৈরি করেছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। ধরেন আমি ওদিকে না গিয়ে এখন যদি বলি যে ওই স্ট্র্যাটেজিক প্ল্যান মতে বিভিন্ন দেশে তাদের দেশের যারা নাকি এই সাইডটা দেখেন, এই সেক্টরটা দেখেন, তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে, তারা যাতে তাদের দেশের জন্য একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করতে পারেন মানব সম্পদের। তো এখন কথা হচ্ছে, আমি যদি আপনাদের দুজনের কাছে আজকে প্রশ্ন করি এখানে যে আমাদের মানব সম্পদ তৈরির কোনো পরিকল্পনা আছে কিনা। আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন 4টা মেডিকেল কলেজ ছিল আর 4টা প্রতিষ্ঠিত হচ্ছে। তো তখন জনসংখ্যা ছিল 4 কোটির মতো ইস্ট পাকিস্তানে তখন। তাহলে সেই জনসংখ্যার জন্য যেই কয়টা আমি যদি 8টাও ধরি তাহলে সেই জনসংখ্যার জন্য যে মেডিকেল কলেজ ছিল যেখান থেকে ডাক্তার তৈরি হবে সেটা অপ্রতুল ছিল যদি বলি, কিন্তু ছাত্র সংখ্যা যদি আমরা দেখি সেই দিকটা দেখলে দেখব আরও অপ্রতুল। যেমন ঢাকা মেডিকেল কলেজে 100 জন ছাত্র ভর্তি হতো, চিটাগং মেডিকেল কলেজে 100 জন ছাত্র ভর্তি হতো। এই 100 ছাত্রের মধ্যে আবার 60 জনের থেকে 70 জন থাকতো বাংলাদেশি, মানে ইস্ট পাকিস্তানের, আর বাকিরা বাইরে থেকে আসতেন। যেমন আমাদের সময় আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের সাথে আফ্রিকা থেকে এসছে, মালয়েশিয়া থেকে এসছে, মরিশাস থেকে এসছে, আমাদের বন্ধু বান্ধব ছিল, অ্যাপার্ট ফ্রম পাকিস্তান অ্যান্ড আজাদ কাশ্মীর। তো এখন আমি প্রশ্নটা এই জন্য তুললাম যে প্রতিটি দেশেরই একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হবে মানব সম্পদের, এইটা বিশেষ করে স্বাস্থ্য মানব সম্পদের। তাহলে স্বাস্থ্য মানব সম্পদ কোথায় তৈরি হয়? মেডিকেল কলেজগুলিতে তৈরি হয়। আমি ডাক্তারের মধ্যে সীমাবদ্ধ রাখি, কারণ আমরা দুজনই ডাক্তার এখানে। যে এখন বাংলাদেশের জন্য কতজন ডাক্তারের প্রয়োজন হবে আগামী 20 বছর পরে বা 10 বছর পরে আমাকে একটা কৌশলপত্র তৈরি করতে হবে। এখন কৌশলপত্রটা কি আমি একটু সহজ করে বলি বাইরের অডিয়েন্সরা যারা আছেন। এটা হলো আমি কি করব, কতদিনে করব, কিভাবে করব। তাহলে আমি কি করব? স্বাস্থ্যের মানব সম্পদ তৈরি করব বা ডাক্তার তৈরি করব। তাহলে আমি কতদিনে করব, মানে আমি কতদিনের পরিকল্পনা নিচ্ছি। আমি যদি 20 বছরের একটা পরিকল্পনা নেই তাহলে একরকম, 10 বছরের একটা পরিকল্পনা নেই তাহলে আমাকে আগে টার্গেটটা ঠিক করতে হবে যে 10 বছর পরে বা 20 বছর পরে জনসংখ্যা যেভাবে বাড়ছে আর রোগ যেই ধরনের বাড়ছে সেটার উপরে ভিত্তি করে আমাকে কিন্তু স্বাস্থ্য জনসম্পদ তৈরি করতে হবে। দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশ একমাত্র দেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশের মধ্যে যাদের এই স্বাস্থ্য মানব সম্পদ তৈরির কোনো পরিকল্পনা নাই। আমি যদি আমার কলিগকে জিজ্ঞেস করি যে আগামী 20 বছর পরে আপনার ডিসিপ্লিনে কতজন তৈরি করবেন আপনি, আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার ডিসিপ্লিনে
আপনি আগামী 20 বছর পরে বা 10 বছর পরে কতজনের প্রয়োজন হবে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা আমরা কিন্তু বলতে পারবো না। তো এটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য যে আমাদের একটা কৌশলগত পরিকল্পনা মানব সম্পদ উন্নয়নের আমাদের করা নাই। তো আমরা এইবার যখন আমরা সুপারিশ করেছেন, যখন আমরা প্রতিটি দিক দেখতে গিয়ে আমরা কিন্তু আগামী দিনের একটা মানব সম্পদ তৈরির পরিকল্পনা করেছি এবং বর্তমানে যারা আছেন, ধরেন আমার কথাই ধরেন, আমি সেই 72-তে ধরেন আমি চাকরিতে ঢুকেছি, 72 থেকে আজকের এত বছর পরে আজকে আমি কিন্তু সেই ডাক্তারই আছি। আমি প্রফেসর মোশাররুল হক আছি, আমার বিশেষ ডিপার্টমেন্টে মানে সাবজেক্টেও আছি, কিন্তু আমাকে কি আপনি কোনো প্রশিক্ষণ দিয়েছেন? আমার জন্য যে একটা চলমান প্রশিক্ষণ দরকার, প্রত্যেক ডাক্তারের জন্য যেটা দরকার, এটাকে আমরা বলি কন্টিনিউইং এডুকেশন। এই কন্টিনিউইং এডুকেশনটা কিন্তু এতদিন ছিল না। আমরা এইবারের আমাদের যে সুপারিশ, সেখানে আমরা এটার উপরে গুরুত্ব দিয়েছি। কারণ ডিকেইং বলি আমরা, সোজা কথায় যে ভুলতে থাকবোই আমরা। একটা বয়সে এমন হবে যে প্রথম হলো যে জিনিসটা তখনকার সময় আধুনিক ছিল, আজকে কিন্তু সেটার থেকে অনেক বেশি উন্নতি হয়ে গেছে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। আপনি একটা গল ব্লাডার অপারেশন করতে আর এক সময় আমরা যেভাবে করতাম, পুরো পেটটা ফেরে তারপরে করতাম, তারপরে একটা হোল্ড করে করতাম, এখন সেটা রোবোটিক সার্জারিতে চলে এসছে। মানে আপনার একটা রোবট দিয়ে আপনি অপারেশন করছেন, বিভিন্ন অপারেশন আজকাল এইভাবে হচ্ছে। তো এই যে উন্নতিটা, আমি কি আমার সেই সময়কার প্রফেসর যিনি ছিলেন বা যেই সার্জন ছিলেন, উনি যদি বেঁচে থাকেন, তাকে কি আমরা এই যে পরবর্তী প্রশিক্ষণ আপগ্রেডেশন বা কন্টিনিউইং এডুকেশন এটা দিয়েছি কিনা, এইটা অত্যন্ত প্রয়োজন। আমরা এইবারকার সুপারিশে রেখেছি যে প্রতিটি ডাক্তার একজনও বাদ যাবে না, উনি যদি মেডিকেল প্র্যাকটিস করেন তাকে অ্যাক্রেডিটেড কন্টিনিউইং এডুকেশন, ধারাবাহিক একটি প্রশিক্ষণ, অ্যাক্রেডিটেড, এইটার জন্য উনি ক্রেডিট পাবেন এবং সেই ক্রেডিটটা দিবেন আমাদের যে অ্যাক্রেডিটিং বডি। আমার যদি 3 দিনের প্রশিক্ষণ হয় সেটার একটা ক্রেডিট থাকবে, 1 সপ্তাহের হয় সেটার ক্রেডিট থাকবে, এটা ঠিক করে দিবেন কিন্তু অ্যাক্রেডিটিং বডি। এবং যখন নাকি আমার প্রমোশন হবে, তখন আমি শুধু সিনিয়রিটি দেখব না, আমি তার পাবলিকেশন দেখব, আমি তার ক্রেডিট দেখব, সেই ক্রেডিট কত অ্যাকুমুলেট করছে সেটাকে ট্রান্সফার করব, তারপরে অন্যান্য যা প্রয়োজনীয় করার সেটা করব নিয়ম মাফিক। আচ্ছা, তো আমরা এটার উপরে গুরুত্ব দিচ্ছি যে আগামী দিনের ডাক্তার বা এখনকার ডাক্তার যারা আছেন, তারা যাতে একটা কন্টিনিউইং এডুকেশনের মাধ্যমে তাদের নলেজ এবং স্কিলটাকে আপডেট করতে পারে। একটি সুপারিশ আপনার কাছে পেলাম, সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করব। তার আগে আমি ডক্টর জিয়াউদ্দিন হায়দার আপনার কাছে আসতে চাই যে সুপারিশগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। এর মাঝে একেবারে শুরুতে যেটি কিছু কিছু দেখেছেন, শুরুতেই একেবারে সংবিধানের পরিবর্তনের কথা বলা হয়েছে, যেটি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সবার জন্য ইউনিভার্সাল করার কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর যেটি স্বতন্ত্র স্বাস্থ্য কমিশন এবং স্বতন্ত্র হেলথ সিস্টেমের কথা বলা হয়েছে, বাংলাদেশ হেলথ সার্ভিস। এই যে বড় বড় যে কিছু পরিবর্তনের কথা শুরুতেই বলা হয়েছে, সেটি বর্তমান যে এক্সিস্টিং যে স্বাস্থ্য ব্যবস্থাটি রয়েছে সেটির সাথে কতখানি সাংঘর্ষিক, এবং আসলে আপনাদের দৃষ্টিকোণ থেকে এই মানে সংস্কারের জায়গাটি কিভাবে দেখছেন? আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি মাজহার ভাইয়ের সাথে শুধু একটা পয়েন্ট আমি যোগ করব। জি, সেটা হলো অনেক দেশেই কিন্তু এখন মেডিকেল এডুকেশন শেষ করার পরে লাইসেন্স নেওয়ার জন্য একটা এক্সিট এক্সামিনেশন দিতে হয়, এবং এইটা আমাদের জন্য এখন খুব বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা যখন বা মাঝাহিরা যখন মেডিকেল কলেজে পড়তাম, আমাদের 8টা-9টা মেডিকেল কলেজ ছিল, তখন কোয়ালিটি কন্ট্রোলটা ইজিয়ার ছিল আমাদের যে রেগুলেটরি বডি তাদের জন্য। তো এখন প্রাইভেট পাবলিক সেক্টরে মিলিয়ে দেখলাম 100-র উপরে আমাদের দেশে মেডিকেল কলেজের সংখ্যা, এবং কোয়ালিটির তারতম্য অনেক বেশি। তো সেখানে যদি আমরা যারা ওয়ার্কফোর্স হিসেবে আমাদের ফিল্ডে ঢুকছে তাদের যদি রেগুলেট করতে না পারি, আমার মনে হয় সেখানে আমাদের একটা বড় গ্যাপ থেকে যাবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, এই যে রেজিস্ট্রেশন, আমি যেমন 87-88-এ রেজিস্ট্রেশন পেয়েছি, এবং আইনগতভাবে আমি কিন্তু এখন যে কোনো রাস্তার পাশে একটা ফার্মেসিতে বসে প্র্যাকটিস করতে পারি এবং ভুল চিকিৎসা একজন রোগীকে মেরে ফেলতে পারি, আমাকে কেউ কিছু বলবে না। আমি কিন্তু আমার পাশ করার পর থেকে আমি কিন্তু পাবলিক হেলথে আছি, গবেষণায় আছি, পলিসিতে আছি, আমি কিন্তু প্র্যাকটিস করি না। কিন্তু এখন হঠাৎ করে আমি প্র্যাকটিস করি, আইনগত আমার কোনো বাধা নাই। আমার মনে হয় যে বাংলাদেশকে এটা ভাবতে হবে যে কিভাবে আমরা লাইসেন্স নবায়ন করব, এবং বিচার করতে হবে যে যার জন্য লাইসেন্স নবায়ন করব তার ওই নলেজটা এখন আছে কিনা। এখন আসি আমাদের
আপনার প্রশ্নের উত্তরে আমার মনে হয় যে প্রাথমিক স্বাস্থ্যসেবা তো আমাদের দেশে, আমি জানতাম যে এটা তো আমাদের দেশে ইউনিভার্সাল, হ্যাঁ, এবং এটা আপনার ফ্রি অফ কস্ট। তো এটা আমি ঠিক আসলে আমি এখনও বুঝতে হবে, আমি এখনও বুঝি নাই যে এইটাকে আবার সংবিধানের মধ্যে, হ্যাঁ, এটার আনার যৌক্তিকতা কি আমি জানি না। আমি বলবো যে প্রাথমিক স্বাস্থ্যসেবা না, স্বাস্থ্যসেবা, হ্যাঁ, স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এইটা আমাদের সংবিধানে এখনও আছে, কিন্তু এইটাকে হয়তো আমাদের একটু স্ট্রেনথেন করতে হবে, মানে আইনগত বা লেজিসলেটিভ যে প্রায়োগিক যে দিকটি সেটিকে আরো শক্তিশালী করতে হবে, এবং সেটা প্রায়োগিক দিকটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কোথায় কোথায় আসলে ব্যারিয়ার্স, মানে আমরা কেন করতে পারছি না। আমরা মানে দেখা যাচ্ছে যে সরকারি যে হসপিটালগুলিতে আপনার জন্য স্বাস্থ্যসেবা ফ্রি, মানে আপনি সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পেতে পারেন, কিন্তু বাস্তবিক অর্থে সেটি পেতে গেলে কিন্তু আপনাকে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে রাইট। সো ওইটা হলো এনফোর্সমেন্ট ইস্যু। আমার মনে হয় না যে ওইটা একটা বড় কোনো লিগ্যাল বা লেজিসলেটিভ ইস্যু। হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে স্বাস্থ্য কমিশন, আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া। একটা স্বাস্থ্য কমিশন তো থাকতেই পারে, যারা ইন্ডিপেন্ডেন্টলি স্বাস্থ্য সেক্টর মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর, হ্যাঁ, তারা কি কাজ করছে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা থাকে, হ্যাঁ, একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে তারা ওনাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারে। তবে সেখানে আমাদেরকে দেখতে হবে যে এই কমিশনের সাথে মন্ত্রণালয়ের ইন্টারফেসটা কী হবে, ইন্টার রিলেশনশিপটা কী হবে। হ্যাঁ, এখানে যদি সাংঘর্ষিক হয় সম্পর্ক, তাহলে হয়তো ভালোর না হয়ে জিনিসটা একটা কাউন্টার প্রোডাক্টিভ কিছু একটা হতে পারে। হ্যাঁ, তো আর স্বাস্থ্য যে আমাদের যে হেলথ সার্ভিস সম্পর্কে যেটা বলা হয়েছে, আমার মনে হয় এখানে অনেক খুঁটিনাটি বিষয় আনা হয়েছে, এবং এই স্বাস্থ্য আমাদের এটা তো একটা গভর্নমেন্ট ওয়াইড একটা মানে অ্যাপ্রোচ। এখানে সিভিল সার্ভিস রিফর্ম কমিশন রয়েছে, তার মানে স্বাস্থ্য কমিশন এবং সিভিল সার্ভিস রিফর্ম কমিশন, হ্যাঁ, তাদের মধ্যে আমি জানি না কতটুকু কথা হয়েছে, তাদের মধ্যে কথা হওয়া দরকার। কারণ এটা শুধুমাত্র স্বাস্থ্য খাত হলেই হবে না, তখন আবার কৃষিবিদ্যা বলবে আমাদেরও একটা কৃষি কমিশন লাগবে, হ্যাঁ, শিক্ষাবিদ্যা বলবে আমাদের জন্য শিক্ষা কমিশন লাগবে। হ্যাঁ, তো সেখানে আমাদেরকে এই একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ আমরা কীভাবে নিতে পারি সেই দিকটা দেখতে হবে। আর শেষে আমি যেটা বলতে চাই, আমাদের যে স্বাস্থ্য সার্ভিসের কথা বলা হয়েছে, সেখানে অনেকগুলো অবশ্যই বর্তমানে আমাদের কোঅর্ডিনেশনের অনেক সমস্যা আছে। এখানে পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য, এই দুটোর মধ্যে আমরা জানি যে অনেক দিনের একটা ক্রনিক সমস্যা, ইনকোঅর্ডিনেশন। অধিদপ্তরগুলোর সাথে মন্ত্রণালয়ের একটা ইনকোঅর্ডিনেশন আছে। আমরা যদি বর্তমানে যদি স্ট্রাকচারটা দেখি, আমাদের স্বাস্থ্য খাতের স্ট্রাকচার, হ্যাঁ, মন্ত্রণালয় থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত, এখানে দেখব যে অনেক রকমের অ্যানোমালিজ আছে। হ্যাঁ, এখানে অনেক রকম সমস্যা আছে, এবং যেটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়া লাগে না। ফর এক্সাম্পল, আপনার ঢাকা পর্যায়ে আপনার ধরেন ডিজি অফিসে, এখানে একজন ডিরেক্টর আছেন, হ্যাঁ, আবার একজন লাইন ডিরেক্টর আছেন। লাইন ডিরেক্টর, ওনার কাছে সব টাকা পয়সা সব ওনার কাছে, বাজেট ওনার কাছে আছে, ডিরেক্টর সাহেবের কাছে কিন্তু তেমন কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, তো এখানে এই যে একটা অ্যানোমালিস, লাইন ডিরেক্টর থাকা অবস্থায় একজন লাইন ডিরেক্টর কেন দরকার হয়েছিল, হয়তো এটা কিছু ছিল ডোনার ড্রিভেন, হ্যাঁ, এই অ্যাপ্রোচটা। যদি আমরা জেলায় দেখি, আমরা জানি যে সিভিল সার্জন উচিত জেলার স্বাস্থ্যের সর্বময় কর্মকর্তা, সবচেয়ে বড় কর্মকর্তা, কিন্তু আমি জানতে পারলাম যে সেখানে যে জেলায় যে হসপিটাল আছে তার যে প্রধান, তার অবস্থান সিভিল সার্জনের উপরে। তো এখানে তাহলে সিভিল সার্জন অ্যাজ আ ডিস্ট্রিক্ট হেড উনি কীভাবে অ্যাকাউন্টেবিলিটির এখানে কীভাবে নিশ্চিত হবে। আর ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টের সাথে স্বাস্থ্যের যে একটা ইনকোঅর্ডিনেশন অ্যাট অল লেভেল, ডাউন টু ভিলেজ লেভেল, এটা তো আমরা সবাই জানি। সেবা দেখা যাচ্ছে দুইটি স্টেক হোল্ডার অনেক সময় সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সো আমাদেরকে বর্তমান স্ট্রাকচারটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমি শিওর যে বর্তমানে স্বাস্থ্য কমিশন এটাকে স্টাডি করেছেন, হ্যাঁ, ওনারা স্টাডি করেছেন। কিন্তু সবশেষে আমি যেটা বলতে চাই যে এটা একটা কমিশনের রিপোর্ট, এই রিপোর্টটা নিয়ে অনেক আলোচনা হবে। সরকারকে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এই রিপোর্ট নিয়ে বসতে হবে, দেখতে হবে যে কোন কোন রিকমেন্ডেশন সব অ্যাগ্রি করে। আমরা বেসিক যে স্বাস্থ্য সেবাটি শুরু হয়, একেবারেই যাদের কাছ থেকে চিকিৎসাটি নিতে হয় আমাদের এমবিবিএস যে ডাক্তার যারা রয়েছেন এবং যারা সহযোগী যারা রয়েছেন, নার্স এবং অ্যালাইড যারা রয়েছেন, তাদের এই বর্তমানে একটি কোশ্চেন উঠেছে যে সেবার শিক্ষার যে মানটি, বিশেষ করে চিকিৎসা সেবার মানটি নিয়ে তো কোনো কম্প্রোমাইজ চলে না। আপনাদের সময়ে যে শিক্ষার কথা আপনি নিজেও বলেছেন যে সেই সময়ের মেডিকেল কলেজ কম ছিল, এটার
মানে দেখভালের বিষয়টি শিক্ষক অনেক বেশি স্বল্পতা ছিল না। স্বল্পতা ছিল না, এবং যারা বের হতেন তারা কোয়ালিফাইড হয়েই বের হতেন। কিন্তু বর্তমানে অনেক মেডিকেল কলেজ এবং সরকারি বেসরকারি পর্যায়ে সবাই অনেক মানসম্পন্ন শিক্ষা দিতে পারছে বলে অনেকেই মানে ব্যর্থতা প্রতিমান হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে একটি ইউনিভার্সাল কোয়ালিটি মেনটেন করার জন্য আপনাদের সুপারিশটি কি? বিশেষ করে আমাদের এমবিবিএস ডিগ্রি যখন অ্যাক্রিডিটেশনের মুখে, যখন হুমকির মুখে পড়ছে, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে সেটিকে আর গ্রহণ করা হচ্ছে না একটা অ্যাক্রিডিটেশন ছাড়া, সেখানে আপনাদের সুপারিশটি কি ছিল? দেখুন, এখানে আমার একটা ঢালাও মন্তব্য অনেক সময় বিভিন্ন টিভিতে আপনারা দেখেছেন। জি জি, আপনি আমি আমাদের আবার চ্যানেলে সেটাকে রিপিট করছি এখানে বসে। বাংলাদেশে চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনিম্নে। আই রিপিট, যে শিক্ষার মান সর্বকালের সর্বনিম্নে। এখন আসেন চিকিৎসা সেবার মান। শিক্ষার মান যদি সর্বকালের সর্বনিম্ন হয়, তাহলে চিকিৎসা সেবার মানও সর্বকালের সর্বনিম্নে। এটা আমি আমার নিজের বক্তব্য, এবং এই বক্তব্যের সমর্থনে আমার যথেষ্ট যুক্তি আছে, সেগুলি থাক আজকে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাকে এটা মেনে নিয়ে যে শিক্ষার মান নিচে চলে গেছে, চিকিৎসা সেবার মানও নিচে চলে গেছে, এইটাকে স্বীকার করে নিয়ে আমরা কিন্তু কমিশনে বসেছি যে কিভাবে এটা দুটোর মানই বাড়ানো যায়। এখন আগে সেবার মানটাতে আসি। সেবার মানের জন্য শিক্ষার মানটা দরকার, কারণ আমি যদি ভালোভাবে প্রশিক্ষিত না হই, আমি কিন্তু প্রকৃত সেবা দিতে পারবো না। তো এই জায়গায় অ্যাক্রেডিটেশনের বিষয়টা আসে, জি, যে আমি যেই মেডিকেল কলেজটা থেকে পাশ করলাম, সেটা একটা অ্যাক্রেডিটেড মেডিকেল কলেজ কিনা। অ্যাক্রেডিটেড বলতে আমাদের সময়ে বা এখনও যেটা বিদ্যমান, সেটা হলো মেডিকেল কাউন্সিল ইজ দ্য অ্যাক্রেডিটিং বডি। বর্তমানে আরেকটি অ্যাক্রেডিটিং বডি করা হয়েছে, সেটা ফাংশন শুরু করেছে, কিন্তু ওইটার এখনও কোনো যে আমাদের যে অ্যাক্রেডিটিং বডিটাকে যে অ্যাক্রেডিট করবে, সেটা হলো ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন। তারা অ্যাক্রেডিট করবে নট মেডিকেল কলেজেস অর কারিকুলামস, তারা অ্যাক্রেডিট করবে যে আমাদের যে অ্যাক্রেডিটিং বডিটা আছে সেইটাকে অ্যাক্রেডিট করবে যে সে উপযুক্ত কিনা অ্যাক্রেডিট করার জন্য। তো আমরা এটার অপেক্ষায় আছি এখন। তো এখন কথা হচ্ছে, শিক্ষার মানের বা প্রশিক্ষণ মানের যে উন্নতি করা দরকার, কি জন্য? চিকিৎসা সেবাটা যাতে সঠিকভাবে মানসম্মত আমরা দিতে পারি। এবং আমরা সবাই জানি এখন যে আমাদের চিকিৎসা সেবার মান ভালো না হওয়াতে আমাদের দেশ থেকে প্রচুর ডাক্তার, আমাদের শুধু ভারত না, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে চীনে এখন যাওয়ার কথা উঠতেছে। চীনে বাংলাদেশ থেকে রুগী যায় অনেক আগে থেকেই, মালয়েশিয়াতে রুগী যায় অনেক আগে থেকে, আপনার সিঙ্গাপুরে রুগী যায় অনেক আগে থেকে। সুতরাং এই যে একটা দিন দিন সেটা বাড়ছেই। তো আমাদেরকে এটাকে যদি রোধ করতে হয়, একটাই সলিউশন। আমাকে যদি বলতে বলা হয়, তা আমি বলবো যে প্রথম চিকিৎসা শিক্ষার মানটা বাড়াতে হবে, তাহলে চিকিৎসা সেবার মানটা বাড়বে। এবং এই দুটোরই অ্যাক্রেডিটেশন দরকার আছে, অ্যাক্রেডিটেশন অফ দ্য হসপিটালস এবং অ্যাক্রেডিটেশন অফ দ্য ডক্টরস, যারা নাকি হাসপাতালে কাজ করেন, দুইটারই অ্যাক্রেডিটেশনের দরকার আছে, কারণ এটা একটার উপরে আরেকটা নির্ভর করে। পাশাপাশি চিকিৎসা সেবার সাথে জড়িত শুধু ডাক্তার না, নার্স, প্যারামেডিক্স থেকে আদার অক্সিলারি স্টাফস আছে, এবং প্রত্যেকেরই একটা অ্যাক্রেডিটেশন পর্যায়ে যেতে হবে, যাতে তারা সত্যিকারেরভাবে ভালো সেবা দিতে পারে। আমরা সংস্কার কমিশন এই ব্যাপারে কিন্তু আমাদের বক্তব্য রেখেছি। এখন দায়িত্ব হলো, বিশেষ করে যারা নাকি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন, তারা যদি সিদ্ধান্ত নেন যে আমাদের চিকিৎসা শিক্ষার মানও বাড়াতে হবে, সেবার মানও বাড়াতে, তাহলে কি করতে হবে? তাহলে সেই দিক নির্দেশনা আমাদের কিন্তু আমাদের যে কমিশনের রিপোর্ট, সেই কমিশনের রিপোর্ট উইল বি অ্যাভেলেবল ফর দেম। ইফ দে ওয়ান্ট টু ইউজ, দে ক্যান ইউজ। আর যদি তারা না করেন, তারা তাদের মতো করে যেগুলি ভালো সেগুলি নিতে পারেন, আর যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলির জন্য দরকার হয় এই কমিশনকে আরও সেটার উপরে কাজ করার জন্য নির্দেশনা দিতে পারেন, যে কিভাবে এই এরিয়াগুলি কভার করা যায়। তবে একটা কথা আমি অবশ্যই বলবো, যে কাজটা ওনাদের করতে হবে পলিটিশিয়ানস, সেটা হলো একটা কৌশলগত পরিকল্পনা। ইউ মাস্ট হ্যাভ এ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর হিউম্যান রিসোর্সেস। হিউম্যান রিসোর্স বলতে আমি ডাক্তার থেকে শুরু করে
স্পেশালিস্ট থেকে শুরু করে সাধারণত যারা ওখানে কাজ করেন তাদের সবার জন্য একটা কৌশলগত পরিকল্পনা লাগবে। আপনারা যদি 5 বছর 10 বছর ক্ষমতায় থাকেন, এই 10 বছরে আপনারা কোথায় নিতে চান জনগণ কিন্তু তা জানতে চাইবে। তাহলে সেটার জন্য একটা কৌশলগত পরিকল্পনা মানব সম্পদের, মানে স্বাস্থ্য মানব সম্পদের প্রয়োজন হবে। দ্যাট ইজ ভেরি আর্জেন্ট। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একই মানে খুবই সুন্দরভাবে বিষয়টিকে বলেছেন এবং পরবর্তীতে যারা এই কাজটিকে ধারাবাহিকভাবে পরিচালনা করবেন তাদের বিষয়ে আপনাদের এই চিন্তাটি নিশ্চয়ই আরও এটি আমি বলবো যে এটাকে বাস্তবায়নের পক্ষে আরেকটি ধাপ। আমি ডক্টর জিয়াউদ্দিন হায়দার আপনার কাছে একটু আসি যে বাংলাদেশ হেলথ সার্ভিস সচিবালয়ের কাঠামোগত একটি অর্গানোগ্রাম দেওয়া হয়েছে, সেখানে মানে যিনি প্রধান হবেন, বিভিন্ন পদমর্যাদার যাদেরকে একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যারা ডেপুটি চিফ হবেন কী পদমর্যাদার হবেন। এই জায়গাটি বর্তমানের যে সময়ের মানে এক্সিস্টিং যে সিস্টেমটি রয়েছে সেটির সাথে কি আপনি মনে করেন যে খুব বাস্তবসম্মত হবে বা অনেকখানি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিনা? সেটি খুব ভালো প্রশ্ন, কিন্তু এইটার উত্তর দেওয়ার জন্য আমার একটু ডক্টর মাজহারের কথার সাথে একটু বিল করতে হয়। সেটা হলো আমরা মনে করি, আমার মনে সবাই মনে করে যে কমিশনের রিপোর্ট, আমি প্রথমেই বলেছিলাম একটা বিশাল একটা কাজ ওনারা করেছেন। এখানে অনেক তথ্য উপাত্ত আছে, অনেক তথ্য উপাত্ত সমৃদ্ধ। এটা এক ধরনের হেলথ সেক্টর একটা হোয়াইট পেপারের মতো। হ্যাঁ, তো এখান থেকে আমার মনে হয় যে অনেক কিছু পাওয়া যাবে এবং আমি মনে করি যে এইটা একটা কোনো ক্লোজড ডকুমেন্ট না। হ্যাঁ, ইটস এ লিভিং ডকুমেন্ট। হ্যাঁ, এটা একটা লিভিং ডকুমেন্ট এবং প্রফেসর মাজহার যেটা বলেছেন যে ভবিষ্যতে এটার উপরে ভিত্তি করে আমাদেরকে দেখতে হবে যে আমরা অ্যাকশন প্ল্যান কীভাবে তৈরি করি যেটা ডুয়াবল। কারণ কমিশনের এখানে ইটস এ উইশ লিস্ট, অনেক কিছু এখানে করার কথা বলা হয়েছে। ইটস উইশ, আমরা অনেক কিছুই করতে চাই কিন্তু সব কিছু করতে পারি না। অনেক কিছু ডিপেন্ড করে আমাদের রিসোর্স অ্যাভেলেবিলিটি, আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, আমাদের কান্ট্রি পলিটিক্যাল কনটেক্সট, এগুলোর উপরে ডিপেন্ড করবে যে আমরা কতটুকু করতে পারবো এই মুহূর্তে। হ্যাঁ, হয়তো আমাদেরকে ফেজিং করতে হবে, আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। কমিশন যেসব রিকমেন্ডেশন দিয়েছেন ওগুলোকে আমাদেরকে প্রায়োরিটাইজ করে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্মে কোনগুলো করা যাবে আমার মনে হয় ফার্দার প্রায়োরিটাইজেশন এখানে দরকার হবে। এখন আসি আপনার প্রশ্নের জবাবে। সেটা হলো যে ওখানে যে রিকমেন্ডেশনগুলো দেওয়া আছে, হ্যাঁ, এটাও আমি বলবো যে এক ধরনের উইশ লিস্ট। হ্যাঁ, এইটা আমরা আমাদের যারা ডাক্তার সমাজ ওনারা চান যে আমরা এইভাবে কাজটা করি। হ্যাঁ, আমরা একটা স্বতন্ত্র কমিশন করি, আমরা একটা স্বতন্ত্র হেলথ সার্ভিস ডেভেলপ করি, কিন্তু আমাদেরকে তো কাজ করতে হবে উইদিন দ্য কনটেক্সট অফ আওয়ার কান্ট্রিজ অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ওই জন্য আমি বলেছিলাম, আমরা মনে হয় আমাদের আলোচনা একটু বলেছিলাম যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, হ্যাঁ, ওনারা তো প্রত্যেকটা সার্ভিস নিয়েই ওনারা কথা বলেছেন, রিফর্মের কথা বলেছেন। আমার মনে হয় যে ওই রিফর্ম কমিশন এবং আমাদের যে হেলথ সার্ভিস কমিশনের এই পার্টটা, হেলথ ন্যাশনাল হেলথ সার্ভিস, বাংলাদেশ হেলথ সার্ভিস, দে শুড টক টু ইচ আদার। হ্যাঁ, কারণ বাংলাদেশ হেলথ সার্ভিস তো কোনো আইসোলেটেড আইল্যান্ড না। হ্যাঁ, আমাদের এখানে এডুকেশন সার্ভিস আছে, আমাদের এগ্রিকালচার সার্ভিস আছে, হ্যাঁ, আমাদের অন্যান্য সার্ভিস আছে, তাদের সাথে সঙ্গতি রেখেই আমাদের করতে হবে। মানে এখানে চিকিৎসকদের কে একেবারেই প্রাধান্য দেওয়া হয়েছে যে সার্ভিসটি ওনারা চালান। হ্যাঁ, এবং বর্তমানে তো সেটি আসলে যেমন বলা হয়েছে যে বাংলাদেশ হেলথ সার্ভিসের যিনি প্রধান হবেন, হ্যাঁ, উনি মুখ্য সচিব পদমর্যাদায় একজন চিকিৎসক প্রধান হবেন। তো এইখানে আমি নিজেই একজন চিকিৎসক, কিন্তু আমি মনে করি যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কার স্ট্রেংথ কোথায়। একজন সার্জন, ওনার স্ট্রেংথ সার্জারি করায়। হ্যাঁ, একজন অ্যাডমিনিস্ট্রেটর, ওনার স্ট্রেংথ অ্যাডমিনিস্ট্রেশন দেখায়। এখন যদি একজন সার্জনকে আমি ডিজি হেলথ হিসেবে বসিয়ে দেয়, যেটা আমাদের দেশে হয়, একজন বিশেষজ্ঞ সার্জন, বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ, ওনাদেরকে ডিজি হেলথ করা হয়, হ্যাঁ, যার কোনো প্রায়র ট্রেনিং নাই একটা দেশের পুরা সিস্টেম পরিচালনা করার জন্য, যেহেতু ট্রেনিং নাই, ওনারা প্রায়শই দেখা যায় ডিপেন্ডেন্ট হয়ে যায় অন্য কলিগদের উপরে, অন্য ব্যুরোক্রেটদের উপরে, মন্ত্রণালয়ের উপরে, যার জন্য কাজগুলো সঠিকভাবে হয় না। সো আমাদেরকে দেখতে হবে যে কার স্কিল, কোর স্কিল কোথায়, কাকে কোথায় আমাদেরকে বসাতে হবে। এইটা ভিন্ন আলোচনা। এর জন্য একটি রিকমেন্ডেশন রয়েছে, এটা সার্চ কমিটি, স্ট্রং সার্চ কমিটির কথা ওনারা বলেছেন যে যারা এই জায়গাগুলোতে আসবেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলোতে কাজ করছেন মেডিকেল সেক্টরে, একটা স্ট্রং সার্চ কমিটি তাদেরকে না, সার্চ কমিটি বলা হয়েছে এর জন্য না, মানে বাংলাদেশ হেলথ সার্ভিসের প্রধান কে হবে বা ডিজি কারা হবেন তার জন্য না। সার্চ কমিটি হলো যে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট অনেক এন্টিটি, অনেক বডিজ আছে, যেমন বিএমডিসি, হ্যাঁ, যেমন বিএমআরসি, হ্যাঁ, এগুলোর যে প্রধান যারা হবেন, হ্যাঁ, তাদের প্রধান নির্বাচন করার জন্য আসলে সার্চ কমিটি কাজ করবে এবং এই সার্চ কমিটি এবং আমাদের সংসদের কাছেও এটাকে রিপোর্ট করবে।
আচ্ছা, সেটিও আসলে আমি জানি না, হয়তো রিকমেন্ডেশনটি আরেকটু মোজাল স্যার আপনি যদি একটু যোগ করতে চান কিছু এর সাথে। আমি অবশ্যই বলবো যে একটা বাংলাদেশের জন্য এইটা এমন একটা ডকুমেন্ট, যেই ডকুমেন্টটা মানুষের চোখ খুলে দিবে। জনগণের যেমন খুলবে, আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য একটা চোখ খুলে দেওয়ার মতো একটা জিনিস, যে কোথায় কি আছে না আছে সমস্ত কিছু এখানে পাবেন। যেটি বললেন ডক্টর জিয়া, বললেন কোন জায়গায় তারা সংস্কার করতে চান। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট গেলে তাদের নিজস্ব ইচ্ছায় তারা সংস্কার করবেন, নট নেসেসারিলি এই ডকুমেন্টে যা আছে সব সেইভাবে হবে। পলিটিক্যাল গভর্নমেন্ট তাদের পলিটিক্যাল এজেন্ডা আছে, সেই অনুযায়ী তারা যেইটাকে নিতে পারেন, ধর্তব্যের মধ্যে নিতে পারেন, সেটা হলো এই ডকুমেন্টটা। কারণ দিস ইজ দ্য ফার্স্ট ডকুমেন্ট এভার প্রডিউসড ইন বাংলাদেশ অন হেলথ সেক্টর। সুতরাং হেলথ সেক্টরের সমস্ত জিনিস এখানে কভার করা হয়েছে। এখানে কোনটা নেবেন কি নেবেন না, বা কোনটা সংশোধন করা দরকার, পরিবর্তন করা দরকার, পরিমার্জন করা দরকার, সম্পূর্ণ পলিটিশিয়ানদের দায়িত্ব। এটা খুব সুন্দর বলেছেন। সুতরাং তারা সেভাবে নিক, কিন্তু তারা যে জিনিসটা এখান থেকে পাবেন সেইটা হলো প্রতিটি এরিয়াকে কভার করা হয়েছে। যদি কোনো এরিয়া কভার না করা হয়ে থাকে বলে তারা মনে করেন বা নতুন এরিয়া আনেন, তাহলে সেখানে তারা নতুন করে পরামর্শ দিতে পারবেন বা আমাদেরকে ব্যবহার করতে পারবেন এই কমিশনকে, কোনো অসুবিধা নাই। জি, আমি এই জায়গাটিকে আসলে ভীষণভাবে আমাকে আপ্লুত করেছে আপনার এই কথাটি, যে এটি একটি অনেকটা হোয়াইট পেপারের মতো, আর সেখান থেকে আপনারা লিভিং ডকুমেন্ট, বলেছেন সেটি। আমি যেটা যে আপনাকে দিয়ে শেষ করবো, আমরা একেবারে শেষ পর্যায়ে, বিশেষ করে বিশ্ব ব্যাংকের সাথে আপনি দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন, এবং অর্থনৈতিক সক্ষমতা একটি দেশের হেলথ সেক্টরকে অনেক বেশি শক্তিশালী করতে সমর্থ। সব কিছুর পেছনেই অর্থের প্রয়োজন রয়েছে, এবং আপনারা যেটি দাবি করেছেন বাজেটে যে আমাদের বরাদ্দ এবং জিডিপির একটি বড় অংশ ওনারা মানে সুপারিশ করেছেন, প্রায় 15% মতো, যেটি দরকার। আপনাদের পলিটিক্যাল এজেন্ডা বা আপনাদের যে চিন্তা ভাবনা সেটির সাথে কেটে কি মিলে যায় কিনা, কেউ সংক্ষেপে শুনতে চাই। না, অবশ্যই মেলে। এই কমিশন রিপোর্টেও বলা হয়েছে বাজেটের 5% জিডিপির, জিডিপির 5% স্বাস্থ্য দিতে হবে, এবং আমরাও আমাদের 31 দফায় বলেছি যে বাজেটের জিডিপির 5% স্বাস্থ্যে দিতে হবে। বর্তমানে আমাদের কিন্তু বাজেটের জিডিপির প্রায় 0.77%, 1.7% হলো টোটাল এক্সপেন্ডিচার, আর পাবলিক এক্সপেন্ডিচার হলো 0.7%। হ্যাঁ, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কমের দেশগুলোর মধ্যে একটা। আমাদের পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচার পাবলিক সেক্টরে মাত্র $28। হ্যাঁ, যেটা ইন্ডিয়া বা অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের দেশের দ্বিগুণ বা 3 গুণ আমি দেখেছি। তো সেখানে আমাদেরকে অনেক কাজ করতে হবে। আসলে হেলথ সেক্টরটা ফাইন্যান্সড হয় মূলত দুইভাবে, একটা হলো ন্যাশনাল বাজেট, আরেকটা হলো হেলথ ইন্স্যুরেন্স। তো আমাদের দেশে এখন পর্যন্ত কোনো হেলথ ইন্স্যুরেন্স স্কিম নাই। আমি খুব খুশি হয়েছি দেখে যে এই ডকুমেন্টে ওনারা সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স ইন্ট্রোডাকশনের কথা বলেছে, মূলত সরকারি কর্মচারী, আধা সরকারি বেসরকারি যারা চাকরি করেন তাদের জন্য, এবং আরেকটা বলেছেন যে গরিব 20% বটম, হ্যাঁ, যারা পুয়ার, তাদেরকে সরকারি অর্থায়নে তাদের জন্য সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স খোলা হবে। তো এইটা একটা শুরু হবে, এবং এখান থেকে আমরা চাবো যে একটা ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স কিভাবে বাংলাদেশে করা যায় ভবিষ্যতে, সেদিকে আমাদের অসংখ্য মজা। স্যার, আপনি একেবারে লাস্ট রিমার্কস। আমি একটা কথা অবশ্যই বলবো, যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে অবজারভেশন দিয়েছে 4টা জিনিস। একটা হলো দুর্নীতি, এটা কমাতে হবে, অপচয় কমাতে হবে, এবং দক্ষতা বাড়াতে হবে। আমাদের দক্ষতার ব্যাপারেও প্রশ্ন তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোজাহেল হক, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন হায়দার আমাদের সঙ্গে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আমাদের এই স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, এবং নিশ্চয়ই ভবিষ্যতে এই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত আলাপ করব। আমাদের সঙ্গেই থাকবেন সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।